হিথ্রো বিমানবন্দর ছেড়েছে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডনে বিদায় জানালেন বিএনপির নেতাকর্মী সহ হাজারো প্রবাসী। নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের, তবে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিচার দেখতে চায় জুলাই হত্যাকাণ্ডের। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। চিকিৎসকের ফি, টেস্ট ও অপারেশনের খরচ নির্ধারণ করে দেওয়ার সুপারিশ। সাংবাদিকদের নামে মামলা হয়রানিমূলক কিনা পর্যালোচনার আশ্বাস তথ্য উপদেষ্টার। বিগত আমলের সব মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক নেতাদের। রাজধানীর বেইলি রোডে আবার আগুন, ফায়ার সার্ভিসের দক্ষতায় প্রাণে বাঁচল শতাধিক মানুষ। অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও ভবনে ছিল না দক্ষ জনবল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 4 মাস লন্ডনে চিকিৎসার পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বিকেল 4:30টায় কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে কয়েক হাজার নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে বিদায় জানান। লন্ডন থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। হিথ্রো বিমানবন্দরে আবেগ ঘন পরিবেশে মাকে বিদায় জানালেন ছেলে তারেক রহমান। 117 দিন লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন সময় দুপুর 2:18 গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরের রয়্যাল স্যুট লাউঞ্জে নিয়ে আসেন ছেলে তারেক রহমান। পাশের সিটে বসা ছিলেন বেগম জিয়া। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান বেগম জিয়া। সুস্থভাবেই বাংলাদেশে যেন উনি রিল্যাক্সলি ফিরতে পারেন এবং এই দোয়া আপনাদের কাছে চাইছি। যুক্তরাজ্য, বিএনপি, অঙ্গ সংগঠন, প্রবাসী বাংলাদেশিরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 17 বছর পর বেগম জিয়ার সাথে দেশে যাচ্ছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আরেক পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন সহ বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী 13 জন। এদিকে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে স্থানীয় সময় সকাল 10টা থেকে বিমানবন্দরে জড়ো হয়েছেন শত শত নেতাকর্মী। মোটামুটি সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন। আমরা আশা করি আগামী দিনে আরও পুরোপুরি সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য কাজ করবে। আমরা বিশ্বাস করি কিছুদিনের ভিতরে বাংলাদেশ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার অধিকার পাবে, ভোট দিতে সুযোগ পাবে এবং সেই ভোটে বাংলাদেশে আবার বিএনপি সরকার গঠন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান হাল ধরবেন। আগামী দিনে আমরা আশা করব দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও নেতাকর্মীরা আশা প্রকাশ করলেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে বিএনপিকে নেতৃত্ব দিবেন। বেগম জিয়াকে বহনকারী বিশেষ বিমান 1 ঘণ্টা যাত্রা বিরতি করবে কাতারে। মঙ্গলবার সকাল 10:30টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন বেগম জিয়া আবারও সামনের সারিতে থেকে বিএনপিকে নেতৃত্ব দিবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এসএসসি পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় সে বিষয়েও সতর্ক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি আগামীকাল তার রয়্যাল অ্যাম্বুলেন্সের এয়ারক্রাফটে উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। তো এই ক্ষেত্রে কালকে আমাদের একটা তরফ থেকে একটা আবেদন আছে জনগণের প্রতি, বিশেষ করে আপনার ছাত্র পরীক্ষা আছে আপনার এসএসসি 2টা সাবজেক্ট পড়ে। আমাদের যারা ম্যাডামকে আপনার সম্বর্ধনা জানাতে চাইবেন তারা যেন রাস্তার উপরে দাঁড়িয়ে এটা করেন। আমরা এর আগে নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনারা তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে
দাঁড়াতে না দেন। দয়া করি আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। সবাই মিলে আমরা চেষ্টা করব। জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কাউকে চাপ দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের, তবে সংস্কারের বিষয়টি লক্ষ্য রাখবে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দেখতে চায় জানিয়ে তিনি বলেন, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। আহমেদ সরারের রিপোর্ট। বাংলাদেশে দায়িত্ব নেবার পর কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিকেবের সাথে প্রথমবারের মতো ডিকেব টকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ডেলিগেশন চিফ মাইকেল মিলার। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠান হয়। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। The timing is a matter for Bangladesh to take a decision upon. কখন নির্বাচন হবে তা বাংলাদেশের ব্যাপার। সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো চাপ দিতে চায় না, তবে সংস্কারগুলো সম্পন্ন করা দরকার। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা আমাদের। ইউরোপীয় দেশগুলোতে পাচার হওয়া অর্থ বাংলাদেশ ফেরত আনতে চাইলে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগের পরামর্শ মিলারের। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট হত্যায় দায়ীদের বিচার দেখতে চায় ইইউ। Of course, support the work of the UN fact-finding mission. জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে, যা জাতিসংঘের রিপোর্ট এসেছে, দায়ী প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, তবে তা হতে হবে স্বচ্ছতার সাথে। Also must be fair and it should respect the rights of every single person for due process. রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জানতে চাইলে মিলার জানান, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য সহায়তা প্রয়োজন। ত্রাণ সহায়তা সমানভাবে যেন পায় সেটি নিশ্চিতের উপর জোর দেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য খাত নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে দেশের ৯৭% মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন। তাই সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এছাড়া স্বাস্থ্যসেবাকে পুরোপুরি বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য খাতে নিয়োগে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্য কমিশন ও স্বাস্থ্য সুরক্ষা আইন সহ ৩১টি বড় আকারে সুপারিশ করা হয়েছে। এদিকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন গঠন করা হয় ২০২৪-এর ১৮ নভেম্বর। সোমবার জাতীয় অধ্যাপক একে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন। সংস্কার কমিশনের জরিপে ওষুধের মূল্য, পরীক্ষা নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শ ও অস্ত্রোপচারের ফি নির্দিষ্ট করার পক্ষে ৯৫% মানুষ। ৯৭% মানুষ চান প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকার বিনামূল্যে নিশ্চিত করবে। এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার পক্ষে ৬৮% মত। আর প্রতি ৩ জনের জন্য ২ জন চিকিৎসা সেবা নিতে ভোগান্তির শিকার হয়েছেন। এর মধ্যে ৯০% মানুষ জানেন না প্রতিকারের জন্য কোথায় যেতে হবে তাকে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের কমপক্ষে ৫% এবং বাজেটের ১৫% বরাদ্দ দেয়া সহ ৩১টি মুখ্য সুপারিশ রয়েছে। হাসপাতাল ও ক্লিনিকে সহিংসতা রোধে মেডিকেল পুলিশ নামে একটি স্বীকৃত বিশেষ ইউনিট গঠন, স্বাস্থ্যসেবাকে পুরোপুরি বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য খাতে নিয়োগে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্যসেবায় মূল্য নিয়ন্ত্রণ, ওষুধের নমুনা বা উপহার নিষিদ্ধ, ওষুধের জেনেরিক নাম আগামী ৫ বছরের মধ্যে ১০০% বাস্তবায়ন, জরুরি স্বাস্থ্যসেবাকে স্বীকৃতি দেয়া, ডিজিটাল স্বাস্থ্যসেবা গড়ে তোলা, স্বাস্থ্যসেবায় বেতন নির্ধারণ সহ স্বাস্থ্য সবার অধিকার প্রতিপাদ্যে আরও বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। প্রাইমারি স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে অর্ডিন্যান্সটা করে দিয়ে আমরা বাজেটের একটা বড় অংশ, যে অংশটা আমরা বৃদ্ধিও করতে বলছি, কিন্তু যে অংশটা আছে সেখান থেকেও জোর দিয়ে এটাকে বাধ্যতা করে দেওয়া। সেবা খাতে চিকিৎসকদের ধর্মঘট, কাঙ্ক্ষিত সেবা না পাওয়া সহ নানা প্রশ্নের জবাব দেন কমিশন সদস্যরা। আননেসেসারি এথিক্যাল প্রমোশন না করতে পারে, এই জন্য জেনেরিক প্রেসক্রিপশন দিয়ে শুরু হবে, ধীরে ধীরে রিপ্লেসড হবে। রুলস অফ বিজনেস যা জানা আছে আমার, যে একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা দেশেই পাইতে পারে, দেশের বাইরে এন্টাইটেল না। আমাদের যে স্বাস্থ্য ফেসিলিটিস
এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও ডেফিশিয়েন্ট আছে। তো এটা তো হলো যদি কারো অর্থ থাকে, এখানে চিকিৎসা ফ্যাসিলিটিস নাই, সে বাইরে বেড়াতে বন্ধ করাটা ইথিক্যাল নয়। রূপান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করতে 2 বছর সময় লাগতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইতালি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির। তার সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় বাংলাদেশিদের নিরাপদ ও আইনগতভাবে অভিবাসন, মানব পাচার মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন তারা। মাত্তেও প্রধান উপদেষ্টাকে বলেন, দুই দেশের সম্পর্ক জোরদারে ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের দিকে বাংলাদেশ সফর করতে পারেন। প্রধান উপদেষ্টা বলেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার ঠেকাতে বাংলাদেশ ইতালির সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, ইতালিতে বসবাসকারী বাংলাদেশিরা দেশটির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। ইতালিতে তাদের সঙ্গে যে আচরণ হয় তা প্রশংসার দাবি রাখে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে, সেই সঙ্গে খুঁজে বের করা হবে ভুয়া সাংবাদিকদের, এমনটা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিগত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 61 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বেইলি রোডে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে ফ্যাসিবাদের শাসনামলে সাংবাদিক হত্যা ও নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর উপস্থাপনায় সেমিনারে অংশ নেন সম্পাদক, সাংবাদিক নেতা ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে নিহত সাংবাদিকদের স্বজনেরা। অন্যায়, অত্যাচার ও সত্যের পক্ষে কথা বলায় বিগত সরকারের শাসন আমলে যেসব সাংবাদিক নিহত হয়েছেন তার সুষ্ঠু বিচার এখনো হয়নি বলে অভিযোগ স্বজনদের। আমি যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার জন্য একটা অভিযোগ দেই, তখন আমি জানতে পারি যে 25 নম্বর গাড়িতে কে ছিল বা কারা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। আমার স্বামী কে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচারের দাবি আপনাদের কাছে আমার থাকবে। পতিত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক ও চক্রান্তমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে ঋণ সহায়তা ও নবম গ্রেড অনুযায়ী সাংবাদিকদের বেতন হওয়া উচিত বলে আলোচনায় উঠে আসে। এই যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন, এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। সরকার যে নীতি সহায়তাগুলো ঘোষণা করবে তার সাথে সম্পর্কিতভাবেই সাংবাদিকদের ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। গত 15 বছরে এই যে মামলা হলো, কয়েক হাজার মামলা হলো সাংবাদিকদের বিরুদ্ধে, কয়েকজন সম্পাদক লেখছেন, আমাদের কাছে প্রমাণ আছে। এখন তো ডিজিটাল যুগ, সবগুলো ফাইল তো আছে, সবগুলো পত্রিকা তো অ্যাভেলেবল আছে। যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয়, আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে দেশের সচেতন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান আলোচকেরা, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। বলেন, যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়, একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।
সুতরাং ওই আইনি বাধ্যবাধকতা মেনেই আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমরা তো শপথ পড়ানোর কেউ না। আমার অফিসাররা ওয়াদা করেছেন রমজান মাসের 1ম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের আগুন। অল্পের জন্য রক্ষা পেয়েছে শতাধিক মানুষের প্রাণ। ভবনটিতে অগ্নি নির্বাপনের সরঞ্জাম থাকলেও ছিল না আগুন নেভানোর মতো দক্ষ জনবল। ফায়ার সার্ভিস বলছে বেসমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গাড়ির গ্যারেজের জায়গায় সিলিন্ডার ও জেনারেটর রাখা ছিল। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 14 মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ড বেইলি রোডে। এবারের অগ্নিকাণ্ডের স্থল ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মল। সোমবার সন্ধ্যা 6:40-এর দিকে সূত্রপাত হওয়া আগুন 1 ঘন্টার ব্যবধানে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বেসমেন্টে লাগা আগুনের ধোঁয়া মুহূর্তে ছড়িয়ে পড়ে 15 তলা ভবনটিতে। বাণিজ্যিক ও আবাসিক ভবনটিতে থাকা শতাধিক মানুষ আতঙ্কে ভবনের ছাদে উঠে যান। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের ল্যাডার দিয়ে নামিয়ে আনেন আটকে পড়াদের। ভবনটিতে আগুন লাগার কারণ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা তা তদন্ত করে দেখার কথা বলেন ফায়ার সার্ভিস। ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মল আধুনিক হলেও অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই বলে জানালেন ভবনটির বাসিন্দারা। আমরা তো ফায়ার সার্ভিসের উপরেই আমরা সারা বাংলাদেশের সব লোক কোনো বিল্ডিংয়ে ফায়ার সার্ভিসের ইউনিটের জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা রাজুকের। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কেন্দা বলেছেন, এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করাই তাদের মূল উদ্দেশ্য। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ইটালির মিলান থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ৬৮টি সদস্য দেশের গভর্নর ও ডেলিগেটদের নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির বার্ষিক সম্মেলন। ইতালির মিলান কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে আয়োজক দেশের নানা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন সে দেশের সংস্কৃতি কর্মীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডেলিগেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কেন্দা। খাদ্য পরিস্থিতির দুর্বলতায় জরুরি পদক্ষেপের অপর্যাপ্ততা, খরা, বন্যা মহামারীতে খাদ্য নিরাপত্তায় ব্যাঘাতের কারণে বিশ্বে লাখো মানুষ দারিদ্র্য ও অনাহারের দিকে ধাবিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে একযোগে কাজ করার আহ্বান জানান এডিবি প্রেসিডেন্ট। We will work with governments, the private sector, the civil society and the partner institutions to secure we remain their most trusted partner. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, পানির অপ্রতুলতা, অতিরিক্ত তাপমাত্রা আর বৈরী আবহাওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। There, I listened to fisher families who are embracing sustainable practices to revitalize marine ecosystem while strengthening their livelihood. I saw our contribution at the high school where ADB is providing modern labs and comprehensive teacher training to give students the science and the technology skills Cambodia needs to thrive. সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ একসাথে মোকাবেলা করা সম্ভব বলেও মনে করেন বক্তারা। পৃথিবীর ৬৮টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির ৫৮তম বার্ষিক সম্মেলন।
এই সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই বক্তব্য রেখেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি যেসব প্রাকৃতিক দুর্যোগ রয়েছে এইসব দুর্যোগ মোকাবেলায় পৃথিবীর সকল মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে, তাহলেই আগামীর পৃথিবী হবে নতুন প্রজন্মের জন্য নিরাপদ এবং আধুনিক এক পৃথিবী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, মিলান, ইটালি। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ 100 জনের নামে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় এনসিপি সদর থানার আহ্বায়ক খন্দকার আল আমিন বাদী হয়ে বাসন থানায় এই মামলা করেন। এই ঘটনায় সোমবার সকাল পর্যন্ত 54 জনকে গ্রেফতার করা হচ্ছে। এর আগে দুপুরে এনসিপি নেতারা বাসন থানায় উপস্থিত হয়ে হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় মামলার এজাহার দায়ের করেন। মামলাটি নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদ খান। মামলার বাদী খন্দকার আল আমিন বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মেনে আলাপ আলোচনার মাধ্যমে বাসন থানায় মামলা দায়ের করা হচ্ছে। এ সময় অপরাধীদের দ্রুত গ্রেফতারের অনুরোধ জানান তারা। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম জানান, চান্দনা, চৌরাস্তা সহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে 54 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। এদিকে হাসনাত আবদুল্লাহর উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.ই. মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, হাসনাতের উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। বলেন, এই ধরনের ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইতালি বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী, তবে অবৈধ বা সাগর পথে যাওয়ার প্রবণতাকে নিরুৎসাহিত করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশটিতে থাকা বাংলাদেশিদের কাজের ব্যাপারে প্রশংসা করেছে ইতালির সরকার। এছাড়া পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধি নিয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আনিসুর রহমান আশিক হত্যা মামলার এজাহার নামীয় আসামিরা মামলা প্রত্যাহার সহ উল্টো মামলা দেওয়ার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। মামলার বাদী শহীদ আশিকের বোন তাহমিনা আক্তার এই ঘটনায় থানায় অভিযোগ দিলেও প্রতিকার পাচ্ছেন না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 5 আগস্ট 2024 সালে শহীদ হওয়া ছোট ভাই আশিকের হত্যার বিচার চেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেছেন তাহমিনা। সেখানে 68 জনকে আসামি করা হয়। অমিক হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি দিলীপ কুমার আগরওয়ালকে পুলিশ রিমান্ড চাইলেও তাকে অসুস্থ দেখিয়ে হাসপাতালে রাখার জন্য কারা কর্তৃপক্ষ চেষ্টা করছে বলে অভিযোগ তার। এদিকে হত্যা মামলার পলাতক আসামি আওরঙ্গজেব সিদ্দিক নান্নু মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তির পরিচয় দিয়ে হুমকি দিচ্ছে বলেও জানান তাহমিনা। এজন্য কারা কর্তৃপক্ষ এবং পুলিশের ঘুষ বাণিজ্যকে দোষারোপ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ আনিসুর রহমান আশিকের পরিবারের সদস্যরা। মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রামের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল 10টার দিকে মহানগরীর মুরাদপুর এলাকায় সড়ক অবরোধ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা। এ সময় মহানগরীর প্রধান এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ গিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গও করে দেয়। এ সময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করায় ঘটনাস্থল থেকে আটক করা হয় 2 বিক্ষোভকারীকে। 27 এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসউদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগ তুলে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন ভোর 4টায় কারাগারেই মারা যান মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন। বাংলাদেশ খাদ্যে কখনোই স্বয়ংসম্পূর্ণ ছিল না। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বিগত সরকার এই নিয়ে ভুল তথ্য দিয়ে এসেছে। দেশের মানুষের আয়ের অনুপাতে মূল্যস্ফীতি অনেক বেশি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন, পণ্যের দাম কমানোর অজুহাতে আমদানির অনুমতি দেওয়ার চাপ আছে মন্ত্রণালয়ের উপর। গোলাম মইনুল আহসানের রিপোর্ট।
কৃষি প্রধান বাংলাদেশ কৃষিতেই স্বয়ংসম্পন্ন নয়। চাল পেঁয়াজের মতো অতি প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়। সার কীটনাশকে বাংলাদেশ মূলত বহুজাতিক কোম্পানির বাজার। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীর এক হোটেলে কৃষি খাত নিয়ে এক সেমিনার আয়োজন করা হয়। মৎস্য পানি সম্পদ উপদেষ্টা বলেন, দেশের কৃষকরা সব সময় অবহেলার শিকার। দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করব, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায় এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কৃষক এখানে ক্ষতিগ্রস্ত। যে বছর ভালো ফসল হয় সে বছর কৃষকের আয় কম হয়, সে বছর কৃষক তার মূল্য পায় না। কৃষি ও কৃষকদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। বলেন তো, বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই? সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এটা হচ্ছে কৃষকেরা। আপনি এমনকি রিক্সা চালকেরাও বলে আমরা ধর্মঘট করলাম, কিন্তু কখনো কৃষকেরা বলেনি যে আমি উৎপাদন থামিয়ে দিব। কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয়, সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। কৃষি অর্থনীতিবিদ উদ্যোক্তারা বলছেন, দেশীয় কোম্পানিগুলো উৎপাদনে এগিয়ে এলেও আমদানিকে আকর্ষণীয় করে রাখা হয়েছে। প্রতি বছর আমদানি নির্ভরতা বাড়ছে, এর মুক্তির একমাত্র পথ উৎপাদন বৃদ্ধি, এবং উৎপাদন বৃদ্ধি ছাড়া আমাদের সম্ভারত অর্জন করা সম্ভব না, এবং উৎপাদন বৃদ্ধি ছাড়া আমাদের যে অনেক চড়া খাদ্য মূল্যস্ফীতি সেটাকেও দমিয়ে রাখা সম্ভব না। 1300 কোম্পানিকে আমদানির লাইসেন্স দেওয়া হয়েছে, যেখানে চায়নার মতো দেশে 140 কোটি মানুষের দেশের 1700 ট্রেডিং কোম্পানি। সরকারি বেসরকারি সবাইকে নিয়ে একটি কম্প্রিহেন্সিভ 5 ইয়ার্স প্ল্যান এগ্রিকালচারকে ঘিরে করেন। ইকোনমিক ট্রান্সফরমেশনে আপনি যদি লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন না দেন, তাহলে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না। আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, তারা চাকরি কোথায় পাবে? কিছু আমদানিকারক ও বিদেশি কোম্পানি সিন্ডিকেট করে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন আলোচকরা। দাম যে 3 গুণ বেড়ে গেছিল। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। এর আগে শ্রদ্ধা ভক্তিতে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সোমবার সকালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ নিয়ে আসা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজার আগে তার স্মরণে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। 24 সালের ডিসেম্বরের শেষ দিকে নিদেশে এসেই প্র্যাকটিস শুরু করেন। আবার ওনার ইচ্ছা ছিল উনি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবেন। আমার প্র্যাকটিসের 2-3 বছর পরেই আমি একজন সুইচ বোর্ডে করে কথা বলছিলাম। পরের দিন ডাকলো, দেখে বললো যে সুপ্রিম কোর্টের লয়ার, এমন ছোটো কথা বলা যাবে না। আর ওই কথা আমার 28-29 বছর আগে বলেছিল, সেটা কিন্তু আমার সবসময় মাথায় থেকে যায়। সকাল 11:30টার কিছু আগে ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় নামাজের জানাজা পড়ান তার বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এরপর তার মরদেহে শ্রদ্ধা জানান ব্যারিস্টার রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মীরা। স্মৃতিচারণ করেন তার আপোষহীন পেশাদারিত্বের। এটা দুর্ভাগ্যজনক যে উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, ফেসিসদের কারণে হয়তো উনি দেশে আসতে পারেননি। উনি বলতেন এখানে কোর্টে আসলে ওনার লয়ারদের সাথে এনভায়রনমেন্টে ভালো লাগে, কিন্তু আল্লাহর ফয়সালে উনি বেশি আসতে পারেননি। তার মৃত্যু আমাদের জন্য শুধুমাত্র বড় ক্ষতি কোনো ব্যক্তি না, তার পরিবার না, এই দেশের ক্ষতি। কারণ দেশ একটা সুদীর্ঘকাল থেকে তার আইনি পাণ্ডিত্য এবং তার আইনি সেবা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। প্রতিপক্ষের যে কোনো প্রশ্নে তাকে কখনো অপ্রস্তুত হতে দেখিনি, এটা ছিল তার অনন্য বৈশিষ্ট্য। তিনি কখনো অর্থের পেছনে ছোটেননি, ন্যায়ের প্রশ্নে কখনো প্রলোভনের কাছে কখনো মাথা নত করেননি। রাজ্জাক সাহেবের মতো আরেকটা লোক খুঁজে পাওয়া খুব কঠিন। আর উনি যে রাজনীতিটার কথা বলতেন সেটা হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ একটা রাজনীতি। উনি যদি কাউকে অ্যাটাকও করতেন
কারো বিরুদ্ধেও যদি বলতেন সেটাও এমন সুন্দর শব্দ ব্যবহার করতেন, আমাকে বলতেন একটা ভালো শব্দ খোঁজো। রবিবার বিকালে 84 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে মারা যান ব্যারিস্টার রাজ্জাক। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। খুলনায় আগামী 16 ও 17 মে হতে যাওয়া শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা হয়েছে বাগেরহাটে। জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা যুব দলের সাবেক সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন ও অন্যান্যরা। সিরাজগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক ও পরিবারের জন্য সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোয়ের আওতাধীন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা করেছে। রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এতে সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে তাহলে তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার কথা প্রস্তাব করা হয় সভায়। ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম এই বিষয়ে সম্মতি দেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছাড়াও ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আল আরাফা ইসলামী ব্যাংকে সদ্য যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের এমটিও 1 বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে মাসব্যাপী ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট AIBTI এর প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। রাইট টু গ্রো বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ BNNC'র যৌথ আয়োজনে একটি উচ্চ পর্যায়ের নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মহাখালীতে BNNC'র কনফারেন্স রুমে। শিরোনাম ছিল জাতীয় পুষ্টি নীতি NNP এবং জাতীয় পুষ্টি পরিকল্পনা NPN এর আসন্ন সংশোধনীর প্রেক্ষিতে 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি বিষয়ক নীতি সংলাপ। এই সংলাপের মূল লক্ষ্য ছিল শিশু পুষ্টির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে নতুন NNP এবং NPAN 3-এ অগ্রাধিকার ভিত্তিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে কার্যকরী পদক্ষেপের সুপারিশ করা। সামার সেমিস্টার 2025 সেশনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা আয়োজন করেছে 11 দিন ব্যাপী ভর্তি মেলা। প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। মেলায় অভিভাবকের আয় অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি ও মাসিক টিউশন ফি নির্ধারণের সুযোগও দিচ্ছে ইউডা। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউডার উপাচার্য প্রফেসর ডক্টর নুরুল ইসলাম। ধানমন্ডির 7 মসজিদ রোডে ইউডার রেজিস্ট্রার ভবনে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থাকছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হিথ্রো বিমানবন্দর ছেড়েছে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডনে বিদায় জানালেন বিএনপি নেতা কর্মী সহ হাজারো প্রবাসী। নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের, তবে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিচার দেখতে চায় জুলাই হত্যাকাণ্ডের। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। চিকিৎসকের ফি, টেস্ট ও অপারেশনের খরচ নির্ধারণ করে দেওয়ার সুপারিশ। সাংবাদিকদের নামে মামলা হয়রানিমূলক কিনা পর্যালোচনার আশ্বাস তথ্য উপদেষ্টার। বিগত আমলের সব মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক নেতাদের। রাজধানী বেইলি রোডে আবার আগুন। ফায়ার সার্ভিসের দক্ষতায় প্রাণে বাঁচল শতাধিক মানুষ।
অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও ভবনে ছিল না দক্ষ জনবল। এই মতো পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।